আজকের গল্প বাচ্চা ভূতের খপ্পরে। গল্পটা শুনেছিলাম বাজপেয়ীদার কাছে। পুরো নাম জগদানন্দ বাজপেয়ী, তবে পদবী থেকে যা মনে হয় তা নন। কয়েক পুরুষ ধরে এরা একেবারে আদ্যন্ত বাঙালি মধ্যবিত্ত মানুষ। বাজপেয়ীদা নিজে তো অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী ছিলেন। পরাধীনতার আমলে বহু বছর জেলে কাটান। সেই সময়ে ইংরেজদের হাতে শারীরিক নির্যাতনও কম ভোগ করেননি। তবে আমার সঙ্গে তার সাক্ষাৎ পরিচয় ঘটে দেশ স্বাধীন হবার পর। তখন তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ লেখেন, আর আমি একজন উঠতি সাংবাদিক। ওই একই কাগজের রবিবাসরীয় বিভাগে কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবিবাসরীয় বিভাগে তখন খুব আড্ডা জমত। বাজপেয়ীদাও সেই আড্ডায় এসে যোগ দিতেন। মুড়ি, তেলে ভাজা আর চায়ের সঙ্গে চলতো নানা রকমের গল্পগুজব। বাজপেয়ীদাকে সেই আসরেই আমি প্রথম দেখি। মুর্শিদাবাদের মানুষ, যেমন টকটকে গায়ের রং, তেমন 6 ফুট লম্বা চেহারা। বয়স হয়েছে কিন্তু পেটানো স্বাস্থ্য, শরীর এতটুকু টসকায়নি। তার উপরে আবার মুখে সবসময় এমন নির্মল এক টুকরো হাসি খেলে বেড়াতো যে বয়সের ভার যেন তাকে ছুঁতেই পারত না। মজলিসি মানুষ ছিলেন, আর গল্প বলতেন চমৎকার, বেশিরভাগই ভূতের গল্প। এমন সব ভূতের গল্প যা শুনলে গায়ে কাটা দেয়। আমি তো ভূত বিশ্বাস করি না, কিন্তু বাজপেয়ীদা এমনভাবে গল্পগুলি বলতেন যে শুনে মনে হতো কি জানি বাবা, হবেও বা। তা এখানে যে গল্পটা তোমাদের শোনাবো সেটা তারই কাছে শুনেছিলাম, তাই তাঁরই জবানিতে সেটা বলা যাক। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে থেকে বাজপেয়ীদা বললেন, আপনারা যে ভূত পেত মানেন না সে আমি খুব ভালোই জানি, কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? আমার জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আজ আমি পর্যন্ত খুঁজে পাইনি। যেমন ধরুন, আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই সময় হঠাৎ একদিন আমাদের ঘরের বাইরের বারান্দায় একজন লোক এসে দাঁড়ায়। আমার খুব চেনা লোক, মুর্শিদাবাদের মানুষ। এক সময়ে আমাদের দলের হয়ে কাজকর্ম নেহাত কম করেনি। আমার দিকে তাকিয়ে একটু হেসে সে বলে, তোর তো ছাড়া পাবার সময় হয়ে এলো। বলে সে আর দাঁড়ায় না, বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। খানিক বাদে তাকে আর দেখতে পাইনি। সত্যি বলি, লোকটিকে দেখে আমার মুখে কোনো কথাই সরছিল না। আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। সে তো আমাদের মতো পুলিশের হাতে ধরা পড়েনি, তাহলে সন্ধ্যা রাতে সেখানে এলো কি করে? এখন তো ভিজিটার আসার সময় নয়, জেল ফাটক তো বন্ধ হয়ে গেছে। তাহলে কিন্তু আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। পরের দিনই জানতে পারি যে আমার রিলিজ অর্ডার এসে গেছে, অর্থাৎ লোকটি আমাকে মিথ্যে কথা বলেনি। তবে কিনা আসল ধাক্কাটা খায় দেশের বাড়িতে ফিরে। জেল থেকে ছাড়া পেয়ে দেশের বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি মাত্র 2 দিন আগে জেলের বারান্দায় যাকে দেখেছি, শুধু দেখেছি নয়, আমাকে বারান্দা থেকেই জানিয়েছিল যে আমার ছাড়া পাবার সময় হয়ে এলো, সে নাকি হপ্তাখানেক আগে মারা গেছে। এখন বলুন, এর কি ব্যাখ্যা দেবেন আপনারা? আরে মশাই, এর কি কোনো ব্যাখ্যা হয়? ব্যাখ্যা হয় না। আসল কথা, আত্মা আছে, তেমন ভূতও আছে। জেলখানায় যাকে দেখেছিলাম সে কি রক্ত মাংসের মানুষ? মোটেই না, সে হলো আত্মা। তবে হ্যাঁ, যেমন ভালো আত্মা আছে তেমন মন্দ আত্মাও আছে বই কি। আমি যাকে দেখেছিলুম সে হলো ভালো লোকের ভালো আত্মা। তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে একটা খবর দিয়ে গেল। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? বাজপেয়ীদের কথা শুনে বুঝলাম যে আমরা যদি বলি না বিশ্বাস হচ্ছে না, তাহলে এক্ষুনি তিনি থামিয়ে দেবেন তার গল্প। তাই হামলে পড়ে বললাম, খুব বিশ্বাস হচ্ছে, খুব বিশ্বাস হচ্ছে। তবে কিনা ভালো আত্মার কথা তো শুনলাম, এবারে একটা খারাপ আত্মার কথা শুনবো। নাকি কখনো কোনো খারাপ আত্মার খপ্পরে আপনি পড়েননি? তাও পড়েছি বই কি, বাজপেয়ীদা বললেন। অনেকবার পড়েছি। একবার তো হাট থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার ধারে অতি বিচ্ছিরি এক আত্মার পাল্লায় পড়ে গিয়েছিলাম। সেবারে যে কি ফ্যাসাদে পড়ে গিয়েছিলাম সে আর কহতব্য নয়। নেহাত ভাগ্যের জোর, তাই তার হাত থেকে ছাড়ান পেয়ে অনেক কষ্টে বাড়ি ফিরতে পারি।
কি হয়েছিল? আর এক প্রস্ত চা এসে গিয়েছিল ইতিমধ্যে। বাজপেয়ীদা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন, বলছি। গল্পটা এবারও তারই জবানিতে শোনা যাক। চা শেষ করে রুমালি মুখ মুছে বাজপেয়ীদা বললেন, আমাদের দেশের বাড়ি থেকে মাইল ৩-৪ দূরে একটা হাট বসে। মস্ত হাট, নানা রকমের বিস্তর জিনিস আছে সেখানে। আনাজপত্র, মাছ ইত্যাদি তো আসেই, শৌখিন মনোহারী জিনিসও নেহাত কম আসে না। তাছাড়া আসে দা, কুড়ুল, খন্তা, কোদাল, মায়, লাঙল পর্যন্ত। অর্থাৎ গ্রামের মানুষের প্রয়োজনীয় সব কিছুই সেখানে মেলে। আমার অবশ্য এত জিনিসের দরকার নেই, স্রেফ হপ্তাখানেক চলতে পারে এই রকম আনাজপাতি কিনব। আর হ্যাঁ, হাট যেখানে বসে তার আধা মাইলটাকের মধ্যে আমার এক বন্ধুর বাড়ি। তার সঙ্গে এই ফাঁকে একবার দেখাও করব। তারপর সন্ধে লাগার আগেই রওনা হব বাড়ির দিকে। অন্ধকারের ভয় নেই, শুক্লপক্ষের নবমী আকাশে জ্যোৎস্নার আলো থাকবে। গ্রামের রাস্তা হলেও খানাখন্দে ভরা নয়। ফাঁকা মাঠের মধ্য দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফেরা মোটেই শক্ত হবে না। একটুক্ষণ চুপ করে রইলেন বাজপেয়ীদা। তারপর বললেন, রওনা হয়েছিলাম 4টে নাগাদ। 5:15টার মধ্যে হাট পৌঁছে যায়। পশ্চিমা যে ভৃত্যটি সঙ্গে ছিল আনাজপাতি কিনে তার মাথায় থামায় তুলে দিলুম। সে বলল, যা দিয়ে সে বাগানের মাটি কোপায় সেই কোদালের লোহার ফলায় মরচে ধরে গেছে, নতুন একটা ফলা কেনা দরকার। বন্ধুটির সঙ্গে দেখাও করে এলুম তার বাড়িতে গিয়ে। তার কাছে 100 টাকা পাওনা ছিল, তাও মিটিয়ে দিল সে। তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা গেল না। পথে নেমে দেখি সন্ধ্যা পেরিয়ে গেছে। ভাবলুম তা হোক, আকাশে দিব্যি চাঁদ উঠেছে, তখন আর ভাবনা কিসে। সঙ্গে অবশ্য কিছু টাকা রয়েছে, কিন্তু পথে তো আর চোর ডাকাতের ভয় নেই। আর থাকলেই বা কি, আমি তো আর স্রেফ আমাদের ভৃত্যটি নিয়ে পথটা পাড়ি দেব না। হাট ফেরতা আরও বিস্তর লোকজনকে নিশ্চয়ই সঙ্গে পেয়ে যাব। গ্রীষ্মকাল, দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাটুরে লোকজনদের সঙ্গে গল্প গুজব করতে করতে নিশ্চিন্তে এই 3-4 মাইল পথ চলে যাওয়া যাবে। কিন্তু খানিকটা পথ এগিয়ে গিয়ে ঠাওর হলো যে পথ একেবারে নির্জন। আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা শেষ করে তারা ফিরে গেছে। নেহাতে 2-4 জন লোক আমাদের সঙ্গে আসছিল বটে, কিন্তু তারা কাছাকাছি থাকে। খানিকটা গিয়েই তারা ডাইনে বাঁয়ে মাঠের মধ্যে নেমে যে যার গ্রামের পথ ধরল। ব্যাস, আমরা একদম একা। সামনে আর পিছনে একটাও লোক নেই। সঙ্গী বলতে সে পশ্চিমা ভৃত্যটি, ওকে নিয়েই এখন বাদ বাকি পথ আমাকে পাড়ি দিতে হবে। বাজপেয়ীদা আবার একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যি কথাই বলি, এতক্ষণ যে ভয়টাকে আমল দিইনি, এইবারে সেটা হঠাৎ ফিরে এলো। আর কিছু না, ডাকাতের ভয়। সঙ্গে 300 টাকা রয়েছে। এ যখনকার কথা বলছি, 300 টাকার দাম তো নেহাত কম ছিল না। হঠাৎ যদি এই ফাঁকা পথে একদল লোক হঠাৎ রেড়ে করে সামনে এসে দাঁড়ায়, তো কি করব? শুনেছি এদিকে ডাকাতি বড় একটা হয় না, তো হতে কতক্ষণ? হাতে একটা লাঠিও তো নেই। আশেপাশে নেহাতি কিছু কাঁটা ঝোপ আর বাবলা গাছ ছাড়া বড় রকমের কোনো গাছ পর্যন্ত নেই যে তার ডাল ভেঙে মজবুত একটা লাঠির কাজ চালানো যাবে। তাহলে এইসব ভাবছি, এমন সময় একটা বাঁকের মুখে খুবই মিহি গলার একটা কান্নার শব্দ কানে এলো। একবার মনে হলো ঝোপঝাড়ের মধ্য দিয়ে যখন বাতাস বইছে তখন অমন একটা শব্দ হয় বটে, কিন্তু পরক্ষণেই বুঝলাম যে না, এটা বাতাসের শব্দ নয়। ভৃত্যটিকে বললাম, শুনছিস? দাঁড়িয়ে গিয়ে শব্দটা ভালো করে শুনে নিয়ে সে বলল, কই, বাচ্চার রোতা হ্যাঁ, অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে। বাঁকটা ঘুরে গিয়ে আরেকটু এগিয়ে দেখলাম ঠিক তাই। রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা 3-4 বছরের ছোট্ট ছেলে হাপুস নয়নে কাঁদছে। গায়ে জামা নেই, পরনে ইজের নেই, একেবারে উদম বাচ্চা, শুধু গলায় একটা ধুকধুকি। এদিকে মানে মুর্শিদাবাদ জেলার এই এলাকায় বিহার থেকে আসা দেহাতি মিস্ত্রি, মজুর, কুলি, কামিন কিছু কম থাকে না। বাচ্চাটার গলার ধুকধুকি দেখে মনে হলো তাদেরই কারোর ছেলে হবে। কিন্তু ছেলেটাকে এভাবে পথের মধ্যে ফেলে রেখে তারা গেল কোথায়?
এ তো বড় বেখেয়ালি বাপমা, সম্ভবত হাটে এসেছিল, তারপর সওদাপত্র করে সামনে এগিয়ে গেছে। এদিকে বাচ্চা ছেলেটা যে পিছনে রইল সেই খেয়ালই নেই। গলা উঁচিয়ে 2-4 বার হাঁক ছাড়লুম, কিন্তু সামনে থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কিন্তু বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরাই বা এখন বাড়ি ফিরি কী করে? ফেলে রেখে গেলে তা মাঝরাত্রিরে শিয়াল বা হেরলি একে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। শেষ পর্যন্ত ঠিক করলাম যে সঙ্গে করে একে আমাদের বাড়ি নিয়ে যাব। রাত্রিটা সেখানে থাকুক, তারপর কাল সকালবেলার বাপ মায়ের খোঁজে বেরোনো যাবে। তো এই বাচ্চা ছেলেকে এতটা পথ হাঁটিয়েই বা নিয়ে যায় কী করে? পশ্চিমা ভৃত্যটিকে বললাম, এই তুই তোর ধামাটা আমায় দে, তারপর এই বাচ্চাটিকে তোর কাঁধে তোল। তো তাই হলো, ধামাটা আমি আমার মাথায় তুলে নিলাম আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে ভৃত্যটি আমার পিছনে পিছনে আসতে লাগলো। হাঁটতে হাঁটতে একবার পিছন ফিরে তাকিয়েছিলাম, দেখলাম ভৃত্যের ঘাড় থেকে তার গলার দুদিকে পা ঝুলিয়ে বাচ্চাটি বেশ জুত করে বসেছে। এখন আর কাঁদছে না, মুখে যে হাসি ফুটেছে চাঁদের আলোয় তাও চোখে পড়ল। কিন্তু খানিকটা পথ গিয়েই খটকা লাগলো একটা। ভৃত্যটি বারবার পিছিয়ে পড়ছে কেন? ওর তো ঠিক আমার পিছন পিছনে আসার কথা। তাহলে একবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ব্যাপার কি? যেভাবে হাঁটছিস তাতে তো বাড়ি পৌঁছাতে রাত কাবার হয়ে যাবে। তাতে সে বলল, বাচ্চাটি নাকি দারুণ ভারী। শুনে হেসে বলল, আমার ধামার মধ্যে 5 সের আলু, 10 সেরই একটা কাঁঠাল, সের কয়েক বেগুন আর মস্ত একটা কুমড়ো রয়েছে। বাচ্চাটার ভার কি তার চেয়েও বেশি নাকি রে? এরপরে আর খানিকক্ষণ কোনো কথা হলো না, কিন্তু তারপরে যা হলো সে এক তাজ্জব ব্যাপার। পিছন থেকে কাঁপা কাঁপা গলায় ডাক শুনলুম, বাবু। ভৃত্যটির গলা মনে হলো সে খুব ভয় পেয়েছে। পিছনে না ফুরে বললাম, কেন রে, আবার কি হলো? তাতে কাঁপা কাঁপা গলাতেই সে বলল, বাবু ইসকা টেংরি তো বার হতে চলি, অর্থাৎ এর পা কমে বেড়ে চলেছে। এরপরে আর পিছনে না ফিরে উপায় কি? কিন্তু পিছনে ফিরে যা দেখলুম তাতে আর আমার বাক স্ফূর্তি রইল না, একেবারে ভিড়মি খাওয়ার জোগাড়। বাজপেয়ীরা আরও কিছুক্ষণ চুপ করে রইলেন। আমরা ওইদিকে অস্থির হয়ে উঠেছিলাম। বললাম, কি হলো বাজপেয়ীরা, চুপ করে গেলেন কেন? পিছনে ফিরে কি দেখলেন? যা দেখলুম তা আপনারা বিশ্বাস করবেন না ভাই। বিশ্বাস করি বা না করি সে আমরা বুঝবো। আপনি কি দেখলেন সেইটা বলুন দেখি। দেখলুম বাজপেয়ীরা বলেন, সে কথা ভাবলে এখনও আমার গায়ে কাঁটা দেয়। যার চলে কি দেখলেন সেইটা বলুন না। দেখলুম যে ছেলেটা তো আমাদের বাড়ির চাকরের গলার দুপাশ দিয়ে ঠ্যাং ঝুলিয়ে বসেছিল, সেই ঠ্যাং দুটো লম্বা হয়ে গিয়ে একেবারে মাটিতে এসে ঠেকেছে। তারপরেই চাকরের ঘাড় থেকে মস্ত একটা লাফ দিয়ে মাটিতে নেমে পাশের মাঠের ভিতর দিয়ে ছুট লাগিয়ে কোথায় যে মিলিয়ে গেল কিচ্ছু বুঝলাম না। আর আপনারা সঙ্গে সঙ্গে মাথার ধামা মাটিতে নামিয়ে আমিও ছুট লাগালুম। চাকরটিও দৌড় লাগালো আমার পিছন পিছন। দৌড়াতে দৌড়াতে একবার আর পিছন ফিরে তাকাইনি, একেবারে বাড়িতে পৌঁছে তবে আমি। গল্প শেষ করে বাজপেয়ীদা বললেন, আছে রে ভাই, ভালো মন্দ সব রকমের আত্মাই আছে, তা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন।